আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ১১। লিখেছেন কাফাতুন নেসা কবিতা। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেকদিকে। তামিম সুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিম সব কিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো সুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে সুভা তামিম থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল, তাই সুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে সুভাকে জড়িয়ে ধরে রাখে, আর আকাশ থেকে গোলাপের পাপড়ি ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতন হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে, আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। কালামানিক বলল, আমিও কাউরে জড়ায় ধরবার চাই রে। সাকিব বলল, বিদ্যুতের খাম্বারে ধর গাজায়া, সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলে হেসে উঠল। কালামানিক বলল, সাকিব বা, তোরে আমি এমন জায়গায় পাঠামো জিন্দিকে তার ফের আইতে পারবি না। সাকিব বলল, পাট কেটে পাঠাইস, লগে একটা সেরিও দিস। কালামানিক বলল, শালা লুইচ্চা। মাহির বলল, কথা বাদ দিয়ে ফুল ছিটা শালার ভাইরা, ভাই না হলে আমগো চামড়া ছিঁড়া ফেলাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভাকে জড়িয়ে ধরে থাকে। তারপর দিকেই সুভার অস্বস্তির মাত্রাও বাড়তে থাকে। এক পর্যায়ে সুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার সুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোবার মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম সুভার গলা থেকে নিজের মুখ উঠায় আর নিজ হাতে সুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো সুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম আমি তামিম সুভার ঠোঁটে আঙ্গুল দেয়, এখানে নয়, তোমার জায়গা ভিতরে, বাইরে বাইরেই মানুষের কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢোক গিলে সুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্য দিকে তাকায়। সুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ তো হবাই, এখন থেকে এটাকে অভ্যাস করছি। সুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়, না জানে এবার কোন ক্ষতি করে তার মেয়ের। সুভার হাতের দিকে তাকালে ভয়ে কলিজা কেঁপে ওঠে সুভার মায়ের। ফুলের মতো মেয়েটার এই কি দশা হলো আজ। সুভার মার চিন্তার মাঝে সুভার বাবাও বাড়িতে ফিরে আসে। স্বামীকে এই সময় বাড়ি ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি এসেছো? সুভার বাবা সোফাতে যেয়ে বসে আর এক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে সুভার মামা উনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসের পদে নিয়োগ দেওয়া হয়েছে সুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশেই দেওয়া হয়েছে। এ কি বলছো? হুম। অফিসে ঢুকে বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? সুভাকে পালাতে হবে। মানে? মানে খুব সোজা সুভার মা, আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়েকে বিয়ে দেব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবন, এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুভাকে বের করতে পারবে তুমি? তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আসতে আসতে সুভা লক্ষ্য করে রিসোর্টের দেওয়ালে দেওয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসোর্ট। সরকারি ছেলের পক্ষে নিজের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেওয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সব ছবিগুলোই তামিম যতবার সুভার কাছে এসেছে ততবারই তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করত, এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু, কি বলবা? বিয়েটা কি?
এই শুক্রবারই হবে। তামিমের কথা শুনে শুভা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারই বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়েকদিন পরে করা যায়? কেন? অন্য কাউকে পছন্দ? নাম বলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিই। না না, এসব কিছু নয়। আসলে সোজাসাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি, আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই এক মাস কি আমাকে সময় দেওয়া যায়? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না, এটা জানো তো? সুভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুনের রেকর্ড করা আছে আমার। আমারই ঠকানোর কথা চিন্তাও করো না রাতপরি। ভালোবাসি বলে যে তোমাকে কিছু করব না এটা ভেবো না। তামিমের এমন কাটছাট কথার উত্তরে সুভা কি বলবে কিছু বুঝতে পারছে না। কাছে এসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে সুভা। আসতে বলছি। সুভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম সুভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেগে দাঁড় করায়। আমাকে ঠকাবে না তো রাতপরি? সুভা মাথা নেড়ে না করে। আচ্ছা তাহলে একটা চুমা দাও। কি? দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে সুভা রাজি হয়ে যায়, কিন্তু তামিম সুভা থেকে বেশ লম্বা, হয় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়। আমি তামিম সরকার, আইন মানি না, আইন তৈরি করি। তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতির উপর হাত দিয়ে ভালোমতো মালিশ করতে থাকে। আর আমার আইন এটাই বলে, যে হারামজাদা আমার আব্বাজানের মারার প্ল্যান করছে তার মাথা সিনা থেকে আলাদা করে হইব। তামিম এক কোপে সামনে দাঁড়ানো লোকটির মাথা চাপাতে চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকায়। তামিমের তাকানো মাত্র লোকটি প্যান্ট ভরে মুতে দেয়। তামিমের মুখে রক্তের সিটা ফোঁটা দেখে লোকটির প্রাণ যায় যায় অবস্থা। শালা মরার আগেই মুতে দিলি? যা, তোর সাথে সাথে যা, জাহান্নামে যা। তামিম অপরজনকেও একইভাবে চাপাতে দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয়ে জড়সড় হয়ে যায়। তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদের উপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এই মাহির, দরজা লাগা। তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যে মিশে যায়। তামিম বলল, ডিআইজি। ডিআইজি বলল, জি তামিম বাবা। 12 জন নেতার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বানাতেন। ঠিক আছে তামিম বাবা। কর্নেল ওসমানী। কর্নেল ওসমানী বলল, জি তামিম বাবা। বিকালে প্রেস ব্রিফিং মুখস্থ করেন। তামিম বাবা, স্ক্রিপ্ট যদি দিতেন। তামিম কর্নেল ওসমানীর সামনে যেয়ে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পিছনে তাকিয়ে একটি বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, লেখেন, প্রধানমন্ত্রী তানভীর সরকারের নির্বাচনা বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী, পানিমন্ত্রী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারের মারতে এসে ধরা পড়ায় ভয়ে নিজ হাতেই বিষ পান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রীর তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন। তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতে আশেপাশে তাকায়। তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেওয়ালে বা হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করে। তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতন দৌড় লাগাল সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তামিমের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা করে তখনও সেতুমন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে। তোর চুল বাল সবই তো পেকে গেছে রে। এই পাকনা চুল দিয়ে তুই আমার আব্বাজানেরকে পরপারে পাঠানোর কথা ভাবছিস? তামিম এক কোপে সেতুমন্ত্রীর মাথা থেকে আলাদা করে দেয় আর পেছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায়। এই কাটাছাটা লাশগুলো কিভাবে বিষ পানি মরছে এটা আপনার চিন্তা বিষয়। এটা নিয়ে যেন আমরা না ভাবতে হয়। তামিমের কথায় তাল মিলিয়ে সব সামলে নিবে বলে তাকে জানায় ডিআইজি সাহেব। সব কিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। এইবার চোখ খুলেন আব্বাজান। তামিম বলার সাথে সাথে তানভীর সরকার চোখ খুলে। তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে। আপনি বাইরে যান বাবাজান, আমি আসছি। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায় আর মাঝ বরাবর দাঁড়ায় তামিম। সমশের, জি কর্তা।
তামিম ভিতরে আসার আগে পুরো বাড়ি সাফ করে দেয়, রক্তের একটি দানাও যেন না পড়ে থাকে মেঝেতে। তানভীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে। তানভীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে। তানভীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ঢালে। তারপর ৩ বালতি দুধ ঢালা হয় তামিমের মাথায়। রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসেন বাবাজান। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায়, আর তানভীর সরকার বাগানে দাঁড়িয়ে থাকে। আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। তানভীর সরকারের চোখ বন্ধ করে ২ ফোঁটা চোখের পানি ফেলে। পাপ তো আমারও কিছু কম নাই কর্তা। পিছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানভীর সরকার। সেদিন যদি আপনারে ওই রাজনীতিকের না যেতে বলতাম, তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতোই মানুষ হতো। নিজের সহধর্মিণীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানভীর সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। আমার আয়েশা ঠিক ততটা পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষের পরিণত হয়, তাহলে নিশ্চয়ই তামিমও আপনার মতোই কারো কথায় নিরীহ মানুষের পরিণত হবে। কিন্তু আপনি তো আমার জন্য রাজনীতিতে জড়িয়েছিলেন কর্তা। আপনার জন্য আমি রাজনীতি জড়াতেও পারি, আবার ছাড়তেও পারি। তানভীর সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সে রাগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে, সেটার আফসোস সারা জীবনও ভুলবে না। শোনো সুভার মা, কাল পরশুর মধ্যে সুভাকে চিটাগাং পাঠিয়ে দেব। হঠাৎ চিটাগাং কেন? সুভার বিয়ে তাই। মানে? যদি সুভার বিয়ে হয়ে যায়, তামিম নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। মাথা ঠিক আছে আপনার? যেখানে ২৪ ঘন্টা সুভার উপর নজর রাখা হয়, সেখানে বিয়ে দিবেন তার, আর তামিম সরকার তা জানবে না? এত চিন্তা করে লাভ নেই সুভার মা, একটাই মাত্র পথ। সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরও বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটা তাদের কথায় চলে, সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কীভাবে বিয়ে দিবে সুভা অন্য কারো সাথে? এটা কি এতটাই সোজা? তামিম উপর থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গিয়েছিল। দেশের ১২ জন নেতা মারা গেছেন। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তামিম নিচে নামতেই তানভীর সরকার তাকে ডাকে। কোথাও বের হবেন বাবাজান? জি আব্বাজান। আজকে না বের হলে হয় না? আপনার বৌমা আমার অপেক্ষায় আছে আব্বা। কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে ফেলব না। ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানভীর সরকারের। সাবধানে যান। তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতন বেরিয়ে পড়ে। তামিম বয়সে ১৮ বছর যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও ১২-১৩ বছরের কিশোরদের মতন আচরণ করে। তামিম তার জিপ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত। আর তামিমের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয়। তামিম যাওয়ার পর সুভা রুমে এসে বসে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তামিম লক খুলতে সামনে সুভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমাচ্ছে সুভা। তামিম এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু পেরে বসে। ঘুমোতো সুভাকে দেখে ঢোক গেলে তামিম। তামিম নিজের মুখ সুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তামিমের হার্টবিট বাড়তে থাকে আরও জোরালো গতিতে। মুখে গরম নিঃশ্বাস পড়তে চোখ খুলে সুভা। চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্র তাড়াতাড়ি করে সরে বসে সুভা আর নিজের ওড়না ঠিক করতে থাকে। উঠলা কেন? এমনি। তামিম সুভার পাশে গা ঘেঁষে বসে আর সুভার হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তামিমের এমন কাজে সুভা একটু চমকে ওঠে। তামিম সুভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে হেলিয়ে ধরে। মাথায় হাত বুলাতে থাকো। তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখের আছড়ে আছড়ে পড়ছে। শুকনো ঢোক গিলতে থাকে সুভা। তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। আর সুভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বুলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায়। সুভা, জি। আমারে ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার।